শুভ জন্মদিন বধুয়া। আশা করি জন্মদিনের বেস্ট গিফট উপভোগ করছিস। বাকি গিফটগুলো ড্রয়িং রুমে রাখা আছে। তরু জাতীয় শব্দ করলো। সায়ন সেদিকে খেয়াল করলো না। তরু আর কিছু বলল না। সে এখনো ঘরে ডুবে আছে। অ্যালকোহলের নেশা আর সায়নের নেশা আজ মিলেমিশে গেছে তরুর। নিউ ইয়র্কের ঝলমলে আকাশে আজ হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সূর্যের আলোয় যেন সেগুলো রূপালি কিনারায় মোড়ানো। ম্যানহাটনের ব্যস্ত নগরীর মাঝেই দাঁড়িয়ে আছে তরুর ছোট্ট কিন্তু সাজানো অ্যাপার্টমেন্ট। ভেতরে ছড়িয়ে আছে এক ধরনের উষ্ণ নীরবতা। শুধু রান্নাঘরের মাইক্রোওয়েভের হালকা গুনগুন শব্দ শোনা যাচ্ছে। সেই ছোট্ট কিচেনেই দাঁড়িয়ে সায়ন। পরনে শুধু ধূসর রঙের প্যান্ট। বুক আর কাঁধ ভিজে আছে। কিছুক্ষণ আগেই গোসল সেরে এসছে। ভেজা চুলে ফোঁটা ফোঁটা জল তার গলার কাছে নেমে এসে মিলিয়ে যাচ্ছে ত্বকে। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে আজ অন্যরকম আনন্দের ছাপ স্পষ্ট। প্রশান্ত মনে মাইক্রোওয়েভের দিকে তাকিয়ে আছে সায়ন। মাইক্রোওয়েভের ভেতরে কেক ফুলে উঠছে ধীরে ধীরে। সায়ন জানে গত রাতে আনা কেকটা ফ্রিজে না রাখায় নরম স্বাদ হারিয়ে গেছে, বাসি হয়ে পড়েছে। তাই আজ সে নিজের হাতে তরুর জন্য নতুন কেক বানাচ্ছে। যদিও মনে মনে দ্বিধায় আছে সায়ন, তরু ঘুম থেকে উঠে কেকটা খাবে নাকি রাগে সেটা তার মুখে মাখিয়ে দিবে সেটাই দেখার বিষয় এখন। তরু এখনো ঘুমিয়ে আছে। রাতের দীর্ঘ জাগরণ আর শরীরে জমে থাকা ক্লান্তি মিলিয়ে তার ঘুম আজ গভীর ও ভারী। সায়ন কিছুক্ষণ আগে কিচেনের দরজা পেরিয়ে তাকিয়ে দেখেছিল তরু শান্তভাবে শুয়েছিল। তবে ঘুম ভেঙে গেলে শান্ত মেয়েটাকে সামলানো মুশকিল হয়ে যাবে আজ। সকাল 9টার ঘন্টা পেরিয়ে গেছে। তরুর ফোনে প্রতিদিনের মতো অ্যালার্ম বেজে উঠল। শুরুতেই নরম, তারপর ক্রমেই তীব্র কর শব্দে ভরে গেল ঘর। ধীরে ধীরে চেতনা ফিরে আসতে লাগলো তরুর, কিন্তু শরীর তখনও যেন ঘুম আঁকড়ে ধরা। ঘুমের ঘোর কাটতেই প্রথমে টের পেল শির দ্বারায় টান টান ব্যথা, মাংসপেশিতে অদ্ভুত যন্ত্রণা। মাথার ভেতর হালকা কুয়াশা জমে আছে। আস্তে করে চোখ মেলল সে। চারপাশের দৃশ্য দেখে বুকের ভেতর ধাক্কা খেল। বিছানার চাদর এলোমেলো, যেন রাতের অস্থিরতা এখনো তাতে রয়ে গেছে। ফ্লোরে ছড়িয়ে আছে তার পোশাক, এমনভাবে ছড়ানো যেন ঝড় বয়ে গেছে ঘরের ভেতর দিয়ে। তরু একবার নিজের দিকে তাকালো। সে মোড়া সাদা বিছানার চাদরের ভেতরে বসে আছে, কাঁধ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত মোড়া। হঠাৎই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে চোখ বন্ধ, মাথাটা হালকা দুলিয়ে নিল, যেন হারানোর স্মৃতি মনে করতে চাইছে। ধীরে ধীরে গত রাতের কিছু দৃশ্যগুলো স্পষ্ট হতে লাগলো। এলিজা এসেছিল, তারা গল্প করছিল, আর গল্পের ফাঁকে গ্লাসে গ্লাসে জমতে থাকলো অ্যালকোহল। হাসির মাঝে সময় হারিয়ে গেল, কিন্তু তারপর এলিজা চলে গেল। তারপর আবারও দরজায় নক। দরজা খুলতে সায়ন এসেছিল গতকাল রাতে। তরু দু হাতে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল এবার। সায়নের সাথে এভাবে কিছু হোক সেটা কখনো চায়নি তরু, কিন্তু তবুও হলো। আচমকা রুমে ঢুকে তরুকে এভাবে এলোমেলো অবস্থায় দেখে বুকটা কেমন হু হু করে উঠল সায়নের। তরু? সায়নের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে অপরাধ বোধে তীব্র স্রোত বইছে। তরু চোখ তুলে তাকালো এক মুহূর্তের জন্য। সেই দৃষ্টিতে ক্ষতবিক্ষত আঘাতের ছাপ, যা সায়নকে নিঃশব্দে বিদ্ধ করে গেল। তারপর তরু আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। সায়ন ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার কিনারায় বসে পড়ল। তরু, তুমি এসেছিলে কেন সায়ন ভাই? তরুর গলা শুকিয়ে আসছে, ঠোঁট কাঁপছে একটু, তবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। কারণ গতকাল রাতের স্মৃতিগুলো সব স্পষ্ট তার কাছে। সায়নের দিক থেকে ভুল থাকলে তরুর দিক থেকে ভুলের পরিমাণ বেশি ছিল। আমি তোকে বার্থডে উইশ করার জন্য এসেছিলাম। উইশ করেছিলে? থতমত খেয়ে তাকিয়ে আছে সায়ন। তরুর কি ওই মুহূর্তের কথা মনে পড়ে গেল? তরু, এমনভাবে কথা বলিস না, আমার ভয় লাগছে। দীর্ঘশ্বাস ছাড়ল তরু। যথেষ্ট বয়স হয়েছে তার। স্বামীর সাথে দুর্ঘটনাবশত ঘনিষ্ঠতা হওয়াতেই খারাপ লাগলেও বসে বসে কান্নার বয়স নেই এখন। ভয়? হাসালে তুমি। ভয় তো তোমাকে পাওয়া উচিত। কি করলাম আমি? তুমি কিছু করোনি, আমি করেছি, তোমাকে বাধ্য করেছি। আম সরি। আজীবন বাধ্য করার কথা দে, তাহলে মাফ করব। তরু ম্লান হাসলো। আমি তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসার কথা বলিনি তোকে। আমি তোর হাজব্যান্ড, সংসার করতে চাই আমি। বিশ্বাস কর, আমার সংস্পর্শে থাকলে ভালোবেসে ফেলবি। তরু, একবার চেষ্টা করা যায় না প্লিজ? তরু চুপ করে রইল।
সায়ান সাহস করে তরুর হাত দুটো আলতো করে ধরে বলল, শোনা বউ আমার, মেনে যা, একবার হ্যাঁ বল। তরু হালকা ঝাঁকি দিয়ে হাত ছাড়ালো, চাদর গায়ে পেঁচিয়ে বিছানা ছেড়ে ওয়ার্ড্রবের দিকে গেল। পোশাক তুলে ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে থেমে বলল, ঠিক আছে, কিন্তু আমি প্রেম করতে চাই, তারপর সংসার। সায়ান যেন আকাশের চাঁদ হাতে পেল, উচ্ছ্বাস চাপতে না পেরে চেঁচিয়ে উঠল, কোনো সমস্যা নেই, তোর সাথে প্রেম করব, দরকার হলে তোর 14 গোষ্ঠীর সাথে পড়বো। নিজের কথায় নিজে হেসে উঠল সে। আর তখনই ওয়াশরুমের দরজা আলতো শব্দে বন্ধ হয়ে গেল। সায়ান দাঁড়িয়ে রইল দরজার ওপারে। ওয়াশরুমের দরজা আটকে দিয়ে তরু আয়নায় নিজেকে দেখল। গালে সামান্য লালচে ভাব, গলার দাগটা তীব্র। লম্বা নিঃশ্বাস ছাড়ল তরু। মন ভরা মিশ্র অনুভূতি। চোখ বন্ধ করলে সায়ানের বেসামাল রূপ মনে পড়ছে। না চাইতেও সেই সব ভেবে ফেলেছে তরু। তবে প্রেম সংসার দুটো বিয়ের পরে আলাদা করে কি হয়, চিন্তার গহীনে ডুবে গেল সে। ডাইনিং টেবিলে বসে আছে সায়ান। টেবিলের মাঝখানে রাখা নতুন বানানো কেকের গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে। ছুরি, প্লেট সব প্রস্তুত, শুধু তরুর আশাটাই বাকি। এক হাতে চেয়ারের হেডে ভর দিয়ে বসে, অন্য হাতে ফোনটা উল্টে পাল্টে দেখছিল সে। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল ড্যানিয়েল কলিং। সায়ানের ভ্রু সামান্য কুঁচকে গেল, তারপরে কল রিসিভ করলো। হ্যালো মিস্টার ড্যানিয়েল, কি খবর? ওপাশের কণ্ঠ গম্ভীর, চাপা তাড়াহুড়োতে ভরা। মিস্টার ইফতেখার, আমাদের কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছে সেটার একটা বড় আপডেট এসেছে। সায়ান সোজা হয়ে বসল, কণ্ঠে মনোযোগ জমাট বাঁধল। কেমন আপডেট? বাজার পরিস্থিতি বদলে গেছে, শর্তাবলীতে কিছু পরিবর্তন দরকার হতে পারে, আর এটা দ্রুত করতেই হবে, না হলে প্রজেক্টের ক্ষতি হবে। সায়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল, যেন আগে অনুমান করেছিল কিছু একটা আসছে। বুঝলাম, আমরা আগে এটা ভেবেছিলাম, তবে সময় মতো কাজ করলে কোনো সমস্যা হবে না। আপনার পক্ষ থেকে বিস্তারিত মিটিং কবে? আগামীকাল দুপুরে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ওকে মিস্টার ইফতেখার। সায়ান গল কাটতে যাচ্ছিল, ঠিক তখনই ড্যানিয়েলের কণ্ঠে নতুন প্রশ্ন ভেসে এলো। শুনুন, তরুণিমা কি আপনার সাথে আছে এখন? আসলে দুদিন ধরে কল দিচ্ছি, রেসপন্স পাচ্ছি না। ড্যানিয়েলের মুখে তরুর কথা শুনে মুখ বাঁকালো সায়ান, ভেঙচি কাটল। দেশের বাড়ি থেকে ফেরত আসার ঝামেলা ছিল। ও ওকে, বাই। লাইন কেটে গেল। সায়ান একবার ফোনের স্ক্রিনের দিকে তাকালো, তারপর কেকের দিকে। সায়ানের মন বলছে এই ড্যানিয়েলের হাবভাব সুবিধাজনক না। বেডরুম থেকে তোর বেরিয়ে এলো। পরনে হালকা গ্রে লেগিংস আর সাদা ওভারসাইজ সোয়েট শার্ট। ভেজা চুল আলগোছে কাঁধে লেগে আছে, মুখে ধোয়া জলের সতেজতা। ওকে দেখে সায়ানের মুখে অজান্তে হাসি ফুটল। তরু কিছু না বলে চেয়ার টেনে বসলো, চোখ একবার কেকের দিকে, তারপর সায়ানের দিকে। শুভ জন্মদিন বধুয়া। সায়ান মিটিমিটি হাসছে। তরুর কপাল কুঁচকে ফেলল, বলল, একটা মানুষ কতটা অসভ্য খারাপ হলে এই মুহূর্তে উইশ করে। রাতের কথা বলাতে সায়ান শব্দ করে হেসে উঠল। তরু ওভাবেই বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। ইউনিক বার্থডে উইশ তোর, শোনা। তুই বল, এইভাবে কোনো স্বামী তোর বউকে উইশ করেছে? কেউ করেনি, আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো একেবারে। চরিত্রহীন লোক তুমি, সুযোগ নিয়েছো তুমি। সায়ান গম্ভীর মুখ করে বলল, সুযোগ আমি নেইনি। তোর বাচ্চা গরু তুই। শায়ন ভাই। চুপ, তোর সম্মতিতে বস্ত্র হরণ করেছি, তারপর আবার ভাই ভাই ডাকলে তোর মুখে পোকা পড়বে। কলমি ছাইয়া, নাট ভাইয়া। তরু আশেপাশে তাকিয়ে একটা তোয়ালে পেল, ওটা ছুঁড়ে মারল সায়ানের গায়ে। সবকিছু তোমার জন্য। তুমি যদি গতকাল রাতে না আসতে। যদি অন্য কেউ আসতো, তার সাথে এসব করতিস, কেমন হতো? সায়ান বেশ গম্ভীর কণ্ঠে বলল কথাগুলো। তরুও থমকে গেল। ভুল কিছু বলেনি সায়ান, তবে তরুর অবচেতন মন সায়ানকে পেয়ে লাগামহীন হয়েছিল। অন্য কেউ থাকলে নিশ্চয় তেমন কিছু হতো না। অন্য কেউ আসলে কি আমি ওরকম করতাম? ভ্রু কুঁচকে ফেলল সায়ান, কিছুটা ঝুঁকে সামনে এগিয়ে ফিসফিস করে বলল, তার মানে তুই সবকিছু জেনে বুঝে করেছিস, ইচ্ছে করে আমাকে সিরিয়াস করেছিস? তরু বসা থেকে উঠে রেগে মেগে সায়ানের চুলগুলো খামচে ধরল। চমকালো সায়ান। সামনে টেবিলের উপর কেক রাখা। এই বুঝি হটিনটি বউটা কেকটা মুখেই মেখে বসলো। ভেবে ভয় পাচ্ছে সায়ান। আমি জেনে শুনে কিছু করলে তোমার গলা টিপে দিতাম। যারা যারা টাচমি বলে কাছে ডাকতাম না একদমই। বদমাইশ লোক একটা তুমি। সায়ান শব্দ করে হেসে উঠল এবার। তরু বিরক্ত ভঙ্গিতে তার চুলগুলো ছেড়ে দিল, কিন্তু চোখের কোণে
টলমলো করতে রইল মৃদু হাসি। ধীর পায়ে এগিয়ে চেয়ারে বসলো সে। আর ঠিক তখনই সায়ন ইচ্ছে করে নিজের ঠোঁট কামড়ে ধরে চোখে খেলিয়ে তুলল এক দুষ্টু খুনসুটি ভরা ইশারা। তবে যাই বলিস তরু, তুই যে এত হট আগে বুঝিনি। আমার হটি নটি বউটা। শায়ন ভাই, সকাল হয়ে গেছে, এখন তোমার বাড়ি যাও। অফিসে কি যেতে হবে না? বেলা কত হয়েছে জানো তুমি? দেখেছো? কিছুটা লজ্জা পেল তরু। বইয়ের কথায় সায়ন হালকা হাসল। তারপর বসা অবস্থা থেকে উঠে আলতো করে দাঁড় করালো। দুজনেই একসাথে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের ওপর রাখা কেকটা সাজানো ছিল সুন্দরভাবে। ওর উপরে ঝকঝকে অক্ষরে লেখা জন্মদিনের শুভেচ্ছা। সায়ন তরুকে সামনে দাঁড় করিয়ে মোমবাতি জ্বালালো আর চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, একদিন অফিসে না গেলে কিছু হবে না বোধ। আফটার অল অফিসের বসের বউ তুই। বসের আর অফিসের সবকিছু মালিকানা তো তোর হাতেই। তরু কিছুই বলল না। মুহূর্তটা যেন নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ সায়ন পায়ের শব্দ না করে তার পেছনে গিয়ে দাঁড়ালো। আচমকা উপস্থিতি টের পেয়ে চমকে উঠল তরু। সায়ন ধীরে ধীরে ঝুঁকে তরুর কাঁধে থুতনি রাখলো আর দু হাত দিয়ে তার হাতগুলোকে আলতো করে জড়িয়ে ধরল। এই স্পর্শে যেন তরুর শরীরের ভেতর দিয়ে শিহরণ বয়ে গেল। মৃদু কেঁপে উঠল তার সারা কায়া। সায়নের গায়ের গরম নিঃশ্বাস গাল ছুঁয়ে নামলো, মিশে গেল তার ভদ্রলোকোচিত মিষ্টি কথার সঙ্গে। কিন্তু সেই কথার আড়ালে লুকিয়ে থাকা আগুনের ছোঁয়া এখন তরুর কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। মনে হচ্ছে এই মানুষটার প্রতিটি স্পর্শই যেন এক অদৃশ্য নেশা, যা থেকে নিজেকে সরিয়ে নেওয়া অসম্ভব। কি করছো তুমি? কেক কাটতে সাহায্য করছে। এভাবে? মুচকি হাসলো সায়ন। স্পষ্ট বোঝা যাচ্ছে সবকিছুই আসলে তরুর কাছাকাছি যাওয়ার এক একটা বাহানা। ঠিক আছে, তুই নিজে কেকটা কেটে ফেল। কাটছি। সায়ন তার হাতে কেক কাটার জন্য ছুরিটা এগিয়ে দিল। তরু ধীরে মোমবাতি নিভিয়ে দিল। শেখার শেষ ঝিলিকটা মিলিয়ে যেতেই ছুরির ধার কেকের নরম স্তরে ডুবে গেল। সায়ন ছোট শিশুর মতো তালি দিয়ে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ তরু। তরুর চোখ আচমকায় ছলছল করে উঠল। বাবা মারা যাওয়ার পর এতগুলো বছরে কেউ এভাবে জন্মদিন পালন করেনি। এই মুহূর্তটা তার বুকের ভেতর গভীর কিছুকে ছুঁয়ে গেল। তরু, কি হলো? কেক কেটে দাঁড়িয়ে থাকবি নাকি? সায়নের কণ্ঠে খোঁচা মেশানো মমতা। তরু তাড়াতাড়ি চোখের কোণ মুছে নিজেকে সামলে নিল, যেন কিছুই হয়নি। সায়ন চুপচাপ এক টুকরো কেক তুলে তরুর মুখের কাছে ধরল। হা কর। তরু দ্বিধায় ভরা দৃষ্টিতে তাকিয়ে অল্প কেক খেলো। সায়ন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ভান করে বলল, আমাকে খাইয়ে দিবি না? তুমি নিজেই খেয়ে নাও। খাবো। খাও। মুচকি হাসলো সায়ন, কিন্তু তার চোখে খুনসুটি আর অন্য কিছুর আগুন স্পষ্ট। ধীরে আঙ্গুলে একটু কেক তুলে হঠাৎ তরুর গালে মেখে দিল। বিস্ময়ে তরুর চোখ বড় হয়ে গেল, শ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। সায়ন একটু তাড়াহুড়ো না করে ভাবলেশীন ভঙ্গিতে কাছে এগিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস তরুর ত্বকে লাগতে শরীরে এক অদ্ভুত কাঁপুনি বয়ে গেল। খুব যত্নে যেন সময় থামিয়ে দিয়েছে। সায়ন ঠোঁট ছোঁয়ালো তরুর গালে আর জিহ্বার ডগায় কেকের মিষ্টি তুলে নিল। তরু যেন মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। না পিছু হটতে পারছে, না চোখ সরাতে পারছে। আর সায়নের ঠোঁটের ছোঁয়ায় উষ্ণতা গালের ভেতর দিয়ে বুকের গভীর পর্যন্ত গলে যাচ্ছে। সায়ন কেকের দিকে ইশারা করে বলল, আরেকটু খাই। সায়নের কণ্ঠে খুনসুটি মাখানো টান। দরকার নেই, প্যাক করে নিয়ে যাও, বাসায় গিয়ে খেও। তরু আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার মুখে বিরক্তি, কিন্তু গালের লালিমা সব ফাঁস করে দিচ্ছে। সোজা ঘরের দিকে পা বাড়িয়ে চলে গেল সে। সায়ন দাঁড়িয়ে ঠোঁট কামড়ে দমিয়ে রাখলো হাসি, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে হেসে ফেলল, যেন তরুর এই পালানোই তার কাছে সবচেয়ে মধুর জয়। দুপুরবেলা রোদের তেজ একটু নরম হয়ে এসছে, তবু উঠোনের ধুলোয় হালকা সোনালি ঝিলিক পড়ছে। খাওয়া দাওয়া সেরে আরাম কেদারায় হেলান দিয়ে বসে আছেন হারুন ইফতেখার। তার চোখে যেন খাবারের পরে তৃপ্তি আর অলস বিকেলের ছোঁয়া মিশে আছে। এ সময় আসনা ইফতেখার হাতে পানের বাটা নিয়ে উঠোনে এলেন। তার শাড়ির আঁচল বাতাসে হালকা দুলে উঠছে, চোখে মুখে ঘরোয়া কোমলতা। স্বামীর পাশে চেয়ার টেনে বসলেন ধীরে, যেন দীর্ঘদিনের অভ্যস্ত ছন্দে। বাটার ঢাকনা খুলে একখানা পান এগিয়ে দিলেন হারুন ইফতেখারের দিকে। আরেকটা পান নিজের আঙ্গুলে তুলে মুখে পড়লেন। মিষ্টি পান সুপারির গন্ধ বাতাসে মিশে উঠল।
সঙ্গে ভেসে এলো তাদের নীরব সঙ্গের স্বস্তি। বুঝলে সায়ানের মা, আমার মনে হচ্ছে এবার সব কিছু ঠিক হয়ে যাবে। তরু এবার সায়ানকে মেনে নেবে, সায়ানও তরুকে ভালোবাসবে। দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা। হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন, বেঁচে থাকতে কি ওদের সুখে দেখতে পারবো না আমি? আমাদের ঘরে কি একটা ছোট্ট প্রাণ আসবে? ছেলেটা পাগলামি না করলে এতদিনে ওদের ভরা সংসার থাকতো, সেই সংসারে দুই একটা বাচ্চাও থাকতো, আমাদের দাদা দাদি বলে ডাকতো। হারুন পানির পিক ফেলে বললেন, তা ঠিক বলেছ তুমি, মন খারাপ করো না। আল্লাহ ভরসা, সব উনি সব ঠিক করে দেবেন। হ্যাঁ সেটাই। আনা ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, বলল জামাইকে নিয়ে আসবে এই বাড়িতে। আসমা হেসে বললেন, আমাকেও বলেছে মেয়েটার সৌভাগ্য ওরকম একটা জামাই পেয়েছে, আজীবন যেন দুটিতে এমনই সুখে থাকে। হারুন মুচকি হাসলেন, আকাশের দিকে তাকিয়ে কেবল মাথা নাড়লেন। নিউ ইয়র্কের আকাশ ধূসর মেঘে ঢাকা, বর্ষার কিছুটা ছন্দের সঙ্গে হালকা বাতাস বইছে। শহরের ব্যস্ততা এক প্রকার থেমে গেছে যেন, আর বাইরে আকাশের সেই মেঘলা আবহাওয়ায় যেন মনে হচ্ছে কোনো পরিবর্তনের ইঙ্গিত আছে। কনফারেন্স রুমে গম্ভীর পরিবেশ, চারপাশে নীরবতা, শুধু এয়ার কন্ডিশনে মৃদু শব্দ ভেসে আসছে। টেবিলের এক পাশে সায়ান, অন্য পাশে ড্যানিয়েল, দুজনের চোখে সরাসরি তাকিয়ে চলেছে কথোপকথন। আজকের মিটিং শুধুই তাদের মধ্যে সীমাবদ্ধ, কোনো সহকারী বা বাড়তি লোকজন নেই। ঘরের ভেতর যেন প্রতিটি শব্দের ওজন দ্বিগুণ হয়ে বাড়ছে, আর প্রতিটি দৃষ্টি বিনিময়ে বোঝা যাচ্ছে আজকের এই আলোচনার ফলাফল অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। তরু নিজের কেবিনে বসে আপন মনে কাজ করছে। এমন সময় দরজার বাইরে গিয়ে বসে দাঁড়ালো, নক করলো। তরু মাথা তুলে তাকিয়ে বলল, হ্যাঁ আসুন। মিস্টার ড্যানিয়েল হারগ্রোভের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেঞ্জামিন এসেছে। ম্যাম, ড্যানিয়েল স্যার আপনার সাথে একবার দেখা করতে চাইছেন। উনি বেরিয়ে যাবেন এখনই। আপনার কি সময় হবে? তরু বেশ দোটানায় পড়ে গেল। এই অফিসে বসে এভাবে দেখা করতে চাওয়ার কি দরকার ছিল ড্যানিয়েলের? আপনি যান, আমি আসছি। ওকে ম্যাম। বেঞ্জামিন চলে যেতে তরু বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে হলরুমের দিকে এগুলো। সেখানে পৌঁছাতেই ড্যানিয়েলকে দেখতে পেল সে। মুচকি হাসলো ড্যানিয়েল। কেমন আছো তরু? ভালো, আপনি কেমন আছেন স্যার? চলছে। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। ড্যানিয়েল মনের কথা গুছিয়ে বলতেই পারছিল না। বাসায় ডিনারে তরুকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করে এসেছিল সে। আন্টি লারা তাকে বারবার বলেছিল তরুকে নিয়ে এসো, সময় নিয়ে সবকিছু আলোচনা করা যাবে। কিন্তু তরুর সামনেই যেন সব কথা গলাতে আটকে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলেন ভদ্রলোক। এদিকে ড্যানিয়েলকে চুপ করে থাকতে দেখে তরু বলল, ওকে স্যার, পরে দেখা হবে। আমি এখন আসছি, ডেস্কে কাজ জমা হয়ে আছে অনেক। ঠিক আছে। না চাইতেও জবাবটা যেন নিজেই ফেলে দিল ড্যানিয়েল। তরু চলে যেতে লাগলো, আর ড্যানিয়েলের চোখের কোণে একটা অদৃশ্য হতাশার ছায়া নামলো। নিজের অক্ষমতায় মেজাজটা খারাপ হয়ে গেল ভদ্রলোকের। মুহূর্তে মনে হলো হয়তো সে সুযোগ হাতছাড়া করলো একটা ছোট্ট মুহূর্তের কথা বলার জন্য। মিটিং শেষ করে কেবিনে এসে বসেছিল শায়ন ইফতেখার। একটু বিশ্রামের জন্য চেয়ারে হালকা ঝুঁকে পড়তে হঠাৎ করে কলিং বেলের শব্দ ভেসে এলো। খাবে? স্বল্প স্বরেই বলল সে। স্যার ডেকেছিলেন? কিছু লাগবে কি? নিকোলাস টেসলা, শায়নের নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো। সে মৃদু হাসি দিয়ে যোগ করলো, মাঝে মাঝে শায়নের বাসাতেও যাওয়া আসা করে। শায়ন চুপচাপ একটা নিঃশ্বাস ফেলল, তারপর জোরালো স্বরে বলল, মিস তরু, ইসলামকে আমার রুমে পাঠিয়ে দাও। নিকোলাস একটু দ্বিধায় পড়ল। কিন্তু স্যার, আমি তো দেখলাম ওকে ড্যানিয়েল স্যারের কাছে যেতে। শায়নের কপালে সামান্য সাদা লাইন উঠল। ড্যানিয়েলের সঙ্গে তরুর এতটুকু সখ্যতা সহ্য হচ্ছে না যেন। ও ওকে, তাকে বলো এক্ষুনি আমার কেবিনে আসতে। ওকে স্যার। নিকোলাস কেবিন থেকে বেরিয়ে গেল। শায়ন একবার দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তরুর ছবি ওয়ালপেপারে সেট করা, আর সেটা দেখতে কতটা জল জ্বলে। তার দিকে না তাকিয়ে থাকা দায়। ফোনের ওয়ালপেপারের ওপর আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুত এক মুচকি হাসি খেলছে শায়নের ঠোঁটে। স্ক্রিনে তরুর ছবি বোঝা যাচ্ছে। ছবি দেখে শায়নের চোখের দৃষ্টি যেন গোপন আনন্দে ভরা।
ঠিক তখনই কলিং বেলের শব্দ ভেসে এলো। সায়ন মাথা তুলে দরজায় তাকালো। হাসির রেখা আরো গভীর হলো। মে আই কাম ইন স্যার? নরম অথচ সাবধানী গলায় তরু দাঁড়িয়ে আছে দরজায়। ইয়েস, কাম ইন। তরু ধীর পায়ে ভেতরে ঢুকছে। তার হিলের টকটক শব্দে কেবিনের কাঠের ফ্লোরে হালকা কম্পন। সায়নের দৃষ্টি সে পায়ের গতিবিধি অনুসরণ করছে। সামনে এসে থামলো তরু। ইমার্জেন্সি ডাকলেন? কোনো সমস্যা হয়েছে? সায়ন চেয়ারে হেলান থেকে উঠে ইশারায় বলল, এদিকে আসুন, আমার পাশে দাঁড়ান। তরু কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে সায়নের পাশে দাঁড়ালো। সায়ন চেয়ারটা তার দিকে ঘুরিয়ে চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, হ্যাঁ, সমস্যা হয়েছে, খুবই ইমার্জেন্সি। জি বলুন, কিভাবে হেল্প করতে পারি? তরু ভ্রু একটু কেঁপে উঠল। সায়নের শয়তানি তার অজানা নয়, তবু এটা অফিস আর এখানে সে তার বস। হঠাৎ সায়ন তরুর হাত চেপে ধরে টেনে নিল। তরু সামলে ওঠার আগেই ধাপ করে গিয়ে সোজা সায়নের কোলে বসে পড়ল। রাগে চোখ মুখ লাল হয়ে গেল তরুর। সায়ন নির্লিপ্ত গলায় বলল, এক দণ্ড শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে আপনাকে চোখের আড়ালে রাখলেই আমার অক্সিজেন লেভেল কমে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হচ্ছে মরে যাচ্ছে আমি। মিস তরুণিমা, আপনি কি আমাকে বাঁচাবেন? তরু ঝটকা দিয়ে উঠে দাঁড়ায়। কোনো দ্বিধা ছাড়াই সায়নের গলা চেপে ধরল। চোয়াল শক্ত করে বলল, আপনার অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য আমি চাকরিতে জয়েন করিনি। পরের বার এমন কথা বলে না, চাকরি করবো কিনা সেটা ভেবে দেখতে হবে। সায়ন গলা খাকারি দিয়ে হাসি চেপে ফেলল। ঢঙের কথা বলিস না, এবার কাজে আস। তরু চোখ গরম করে তাকালেও সায়ন নির্বিকার। প্রফেশনাল আচরণ করতে হবে তাকে। আবার বলল সায়ন, কাজের কথা শুনুন। জি বলুন। আপনার এক্স বসের সাথে অফিসে বসে এত ঘন ঘন আলোচনা করা আমি পছন্দ করি না। অনেক আপনার বৈবাহিক অবস্থা জানালে ভালো হয়। উনি হয়তো আপনার কাছ থেকে অন্য কিছু আশা করছেন। তরুর ভ্রু কুঁচকে গেল। কথাটা তার ভালো লাগলো না। আপনি একটু বেশিই ভাবছেন। মোটেও না, বাসায় গিয়েই বলবো এই বিষয়ে। আপাতত কাজে যান। তরু গভীর শ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো। ডেকে এনে এখন উল্টো ভাব দেখাচ্ছে। মনে মনে ফুটতে লাগলো তরুর রাগ। ওকে স্যার। সায়ন কিছু বলল না। তরু কেবিন থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। বাইরে এসে থামলো না তরু। নিজের কেবিনের দিকে এগোলো সে। তরুর বুকের ভেতর একটা ভার জমে আছে। সবকিছু সাময়িকভাবে ঠিকঠাক চললেও মন মানছে না। 9 বছর, কম সময় নয়, 9টা বছর, যেগুলোতে সায়ন তাকে অবহেলা করেছে, একজন মানুষ হিসেবে গণ্য করেনি। যেন সে ছিল জীবনের এক অদেখা কোণে ফেলে রাখা নামগন্ধহীন সত্তা। কিন্তু বিয়ে তো একটা পবিত্র সম্পর্ক। একদিন ভুল করেছিল সায়ন। আজ এত বছর পর হয়তো সত্যিই সবকিছু ঠিক করতে চাইছে। তাকে কি একবার সুযোগ দেওয়া উচিত নয়? তরুর বুকের ভেতর প্রশ্নগুলো ঢেউ তুলছে। যতবারই উত্তর খুঁজতে যায়, অতীতের ছবিগুলো এসে আঙ্গুল তুলে বলে ভুলো না। কিন্তু বর্তমানে নরম কণ্ঠ আর একটাই ফিসফিস করে, হয়তো এবার বদলেছে। তরু জানে না তার কি করা উচিত। মাথার ভেতর যেন আলো অন্ধকারে লড়াই চলছে, আর সে মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় গভীর জলে ডুবে যাচ্ছে। বিগত 1 মাসের মধ্যে সায়নের সাথে কোনো রকম যোগাযোগ করেনি লারা, কারণ সায়ন রেগে আছে। আর লারা সায়নের রাগ সম্পর্কে ভালো করে জানে। সায়ন সহজে রাগ করে না, তবে একবার রাগ করলে সহজে রাগ কমে না তার। সেসব কিছু ভেবে এতদিন সায়নের থেকে দূরে ছিল লারা। কিন্তু আজ সে সায়নের সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাতে লারা সায়নের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিতেই যাবে। সকাল সকাল আজ ইফতেখার বাড়িতে কাজে ধুম লেগেছে। বিয়ের পর প্রথম মেয়ে জামা একসাথে বেড়াতে এসছে আজ। গতকাল বিকেলে আনহা ও তার বর এসেছে। তাদের নিয়ে সবার ব্যস্ত সময় কাটছে এখন। মুয়াজ্জাজকে বাজার করতে গিয়েছিল। বোনের প্রিয় মাছ, তরকারি, মাংস কিনে এনেছে সে। সকালের নাস্তা তৈরি করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাহেলা ও আসমা ইফতেখার। রাহেলা এক হাতে লাকড়ির চুলায় পাশে ডাল ফুটছে কিনা দেখে নিচ্ছেন, অন্য হাতে শাক কুচি করছেন দ্রুত টুকটুক শব্দে। আসমা ইফতেখার পাশে দাঁড়িয়ে মাংসের টুকরোয় মশলা মেখে রাখছেন। হলুদ, আদা, রসুন বাটা আর ধনিয়ার ঘ্রাণে পুরো রান্নাঘর ভরে গেছে। ভাবি, জামাই নাকি বেশি ঝাল খেতে পারে না, সেই মতো দুপুরে রান্না বান্না করতে হবে। রাহেলা হাসলেন। আসমা ইফতেখার মুচকি হাসলেন। সে আর বলতে, ঝাল কম দেব। আমার সায়নটাও ঝাল খেতে পারে না, আনায়ার বরটাও তেমন জুটেছে। মুচকি হাসলেন রাহেলা। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠাতে নড়ে চড়ে উঠলেন রাহেলা।
রান্নাঘরের তাকে ফোন রাখা ছিল। রাহিলা এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলেন তরু কল করেছে। কিছুটা ভাবুক হয়ে গেলেন রাহেলা। সচরাচর তরু খুব একটা কল করে না, কল করার হলে রাহিলাই কল করেন। কি হলো, কে কল করেছে? রিসিভ করছো না যে? বড় জায়ের কথায় ভাবনায় ছেদ ঘটল রাহেলার। তোর কল করেছে, কথা বলি। বলো। রাহেলা কল রিসিভ করলেন। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আমি ভালো আছি। তোরা কি এখনো আলাদা থাকছিস? সায়ান কোথায়? আমি বাসায় ফিরলাম মাত্র। ভাইয়া ওনার বাসায়, আমরা আলাদা আছি। দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা। শোন তরু, আমি জানি এবং মানি তোর সাথে সায়ান যা করেছে সেটা অন্যায়, কিন্তু তুইও যদি একই কাজ করিস তবে কি সংসার হবে? সম্পর্কে অত্যন্ত একটা সুযোগ দেওয়া উচিত। তুই কি সায়ানকে সেই সুযোগ দিতে চাস না? না চাইলে আমি জোর করব না। আমি বলছি ডিভোর্স নিয়ে নে এবার। যদি সংসার না করিস তাহলে আর মিথ্যা সম্পর্কে কেন থাকবি? আসমা রাহিলার কথায় কাজকর্ম থামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাহিলার চোখ মুখ বেশ গম্ভীর। সত্যি বলতে মা হিসেবে তিনি শুধু তরুর একটা সুন্দর ভবিষ্যৎ চান, যেখানে একজন সত্যিকারের মানুষ তরুর সাথে থাকবে। এভাবে সম্পর্কের নামে কোনো মজা করবে না। তরু দীর্ঘশ্বাস ছাড়ল, বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। ডিভোর্স শব্দটা যেন গলার ভেতর শুকনো কাটার মতো আটকে গেল। সে কি সত্যি শায়ানকে ডিভোর্স দিতে চায়? আমি ডিভোর্সের কথা ভাবছি না, কিন্তু সায়ান ভাইকে মেনেও নিতে পারছি না। কি করব আমি? জীবনের অনেকগুলো বছর একা কাটিয়ে দিয়েছিস তরু। এখন তোর সত্যিকারের সংসার করার সময়। হয় সংসার কর, নয়তো এই সম্পর্ক থেকে সরে আয়। আমি তোর অন্য জায়গায় বিয়ে দেব। মরার আগে তোর সুখী সংসার দেখতে চাই তরু। এখন তোর যা ইচ্ছে সেটাই কর। রাখলাম। রাহিলা কল কেটে দিলেন। তরুর মনে হলো মাথার উপর যেন হঠাৎ আকাশ ভেঙে পড়েছে। দোটানায় পড়ে আছে সে। শায়ানকে সুযোগ দেওয়ার ইচ্ছে নেই, আবার সম্পর্ক শেষ করার সাহসও নেই। কিন্তু এবার সিদ্ধান্ত নিতেই হবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে রইল কিছুক্ষণ। অফিসের পোশাক এখনো গায়ে। তারপর ধীর পায়ে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তরুর মা, তুমি এসব কি বললে তরুকে? আসমা ইফতেখার যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। রাহিলা বললেন, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে ভাবি। আমার মনে হয়েছে তরুকে এসব কথা বলার জন্য এটাই সঠিক সময় ছিল। তুমিই বলো, মা হিসাবে আমি কি ভুল কিছু বলেছি? চুপ করে রইলেন আসমা। সত্যি তো, রাহিলা তো ভুল কিছু বলেননি। তোমার জায়গায় তুমি ঠিক বলেছ তরুর মা। আমার চিন্তাও হচ্ছে কোথায় নাতি নাতকুর নিয়ে সুখে সংসার হবে আমাদের, তা নয়। এখনো ছেলে বউয়ের সংসার আদৌ শুরু হবে কিনা বুঝতে পারছি না। ভালো লাগে না। আর মাঝে মধ্যে মনে হয় আমাদের সব ভুল। সায়ানের সাথে তরুর বিয়েটা না দিলেই ভালো হতো। এসব বাদ দিন ভাবি, যা হওয়ার হবে। আনহারা আছে বাড়িতে। নতুন জামাইয়ের সামনে মুখ কালো করে রাখা যাবে না। নাস্তার সময় পেরিয়ে যাচ্ছে, চলুন। আসমা ইফতেখার মাথা নেড়ে সম্মতি জানালেন। দুইজন নিজেদের কাজে মনোযোগ দিলেন। ফ্রেশ হয়ে অল্প কিছু খাবার খেয়ে নিয়েছে তরু। শায়ান অনেকবার কল করেছিল, তরু রিসিভ করেনি। কিছুটা সময় নিয়েছিল নিজের জন্য। ভেবেচিন্তে দেখেছে সে শায়ানকে ডিভোর্স দেওয়া সম্ভব নয় তার পক্ষে। একটা সুযোগ দিবে সে শায়ানকে, একবার চেষ্টা করবে। কোথায় যেন পড়েছিল তরু। সংসার কোনো রূপকথার গল্প নয়। এখানে সারা জীবন সুখে থাকার কোনো নিশ্চয়তা নেই। সুখ দুঃখ নিয়েই সবকিছু। মানিয়ে নেওয়া আর ছাড় দেওয়ার মনোভাব এখানে খুব গুরুত্বপূর্ণ। তাই আজ তরু শায়ানের সাথে নিজে থেকে কথা বলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একসাথে থাকলে দূরত্ব ঘুচবে, সম্পর্কটা নতুন করে শুরু করা যাবে। সেসব নিয়ে শায়ানের সাথে কথা বলবে আজ। কলিং বেলের শব্দে বেশ বিরক্ত হলো শায়ান। মাত্র রেডি হয়েছে সে তরুর কাছে যাবে বলে। এর মধ্যে আবার কে এলো ভেবে দরজার দিকে এগোলো শায়ান। দরজা খুলতে লারাকে নজরে এলো তার। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল শায়ান। তুমি এখানে? লারা শায়ানকে জড়িয়ে ধরলো, শান্ত গলায় বলল, উফ শায়ান, আই এম সরি, প্লিজ আর রাগ করে থেকো না। আমাদের বন্ধুত্বের কথা কি ভুলে গেছো তুমি? শায়ান লারাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, আমি ভুলিনি লারা, ভুলেছিলে তুমি। তুমি জানো তরু আমার জন্য গুরুত্বপূর্ণ। এতগুলো বছর ওর সাথে কথা না বললেও ওর জায়গা ওর ছিল। তবুও তুমি জেনে শুনে। শায়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। একটিবার সুযোগ দাও, কথা দিচ্ছি ভবিষ্যতে তোমার অনিষ্ট হবে এমন কিছু করব না আমি।
সায়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লারা তার কথা কেটে দিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, একবার সুযোগ দাও না, কথা দিচ্ছি ভবিষ্যতে তোমার অনিষ্ট হবে এমন কিছু আর করব না। সায়ানের মুখে ঠান্ডা ভাব, চোখে একরকম শান্ত রাগ, তবে ভদ্রতার মুখোশটা টিকে আছে শুধুমাত্র লারার বাবার প্রতি পুরনো কৃতজ্ঞতার কারণে। লিসেন লারা, তুমি এখন চলে যাও, আমি বের হচ্ছি, কাজ আছে। কিন্তু লারা হাল ছাড়বার মেয়ে নয়। সে এক পা এগিয়ে এসে সায়নের 2 হাত শক্ত করে ধরল, কণ্ঠ ভাঙা, চোখে জল। তো তুমি এতটা রেগে আছো যে আমাকে দরজা থেকে তাড়িয়ে দিচ্ছ? মানুষ কি ভুল করে না বলো? আমিও না হয় ভুল করেছিলাম। সায়ন বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল, চোখ মুখে আরো শক্ত হয়ে উঠল, কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। হ্যাঁ, তুমি এমন ভুল করেছো যাতে তোর সাথে আমার বিয়েটা ভেঙে যায়। ওটাকে ভুল বলে না লারা, ওটা জেনে শুনে অন্যায়। লারার মুখে মুহূর্তের জন্য দ্বিধা এলেও সে থামল না। হঠাৎ ঝাঁপিয়ে এসে সায়নকে জড়িয়ে ধরল, এতটাই জোরে যে সায়ন ছাড়াতে হিমশিম খাচ্ছে। শায়ান বেবি, প্লিজ মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ছাড়বো না। সায়নের ধৈর্য শেষ হয়ে আসছে। ঠিক ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মুহূর্তেই একটি শক্ত হাত হঠাৎ লারার কাঁধ ধরে তাকে সায়ন থেকে সরিয়ে দিল। লারা চমকে উঠে পেছনে ফিরল। তার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, সাদা ওভারসাইজড সোয়েট শার্ট আর গ্রে লেগিংস পরা, চোখে শীতল দৃঢ়তা, মুখে কোনো রাগ নেই, কিন্তু পরিস্থিতিটাই যেন দম বন্ধ করে দেওয়ার মতো। লারা এর মেয়েকে চিনে না, কিন্তু সায়নের ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তার বউ এসে বান্ধবীর হাত থেকে বাঁচালো। ইন্টারেস্টিং। লারা মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলল, আর তরুর চোখেও এখন একটুও নরম ভাব নেই, চোখে মুখে রাগ দেখা যাচ্ছে। লারা হঠাৎ রাগে কেঁপে উঠে বলল, শায়ানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? তরু একটুও সময় নষ্ট করলো না, কোনো কথা না বলে ঠাস করে লারার ডান গালে এক থাপ্পড় বসালো, যে শব্দটা ছোট্ট ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। লারা এতটাই হতভম্ব হয়ে গেল যে বিস্ময়ের টু শব্দটুকুও মুখ দিয়ে বেরোলো না, কেবল গালে হাত দিয়ে তাকিয়ে রইল তরুর দিকে। সায়নের চোখে তখন অন্য চিন্তা, তরু আবার তাকে ভুল বুঝে বসবে না তো? লারা তৎসবি বলল, শায়ান এই অসভ্য বর্বর মেয়েটাকে। তরুর চোখে ঝিলিক খেলো রাগে। কোনো উত্তর না দিয়ে সে আবারও এক থাপড় মেরে বসলো লারার অন্য গালে। এবার লারা চট করে হাত তুলল প্রতিশোধ নিতে, কিন্তু তরু মুহূর্তেই তার কবজি ধরে মুচড়িয়ে পিঠের সঙ্গে চেপে ধরল। ব্যথায় লারার চোখ ছলছল করে উঠল। দেশি মেয়ের হাতে জোর আর বিদেশি ননির পুতুলের মতো গড়নের মধ্যে ফারাক যে কতটা, তা বুঝতে আর বাকি রইল না লারার। তরু কণ্ঠ শীতল অথচ ধারালো, যে পুরুষটার বুকে সুপার গ্লুর মতো আটকে থাকার চেষ্টা করছিলেন, আমি তার স্ত্রী। বুঝতে পেরেছেন মিস লারা? তরুর কথায় শুকনো ঢোক গিলল লারা। কোনোভাবে কবজি ছাড়িয়ে একপাশে সরে দাঁড়ালো, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তরু যখন ঘরে ঢুকেছিল তখনই সায়নের হাত ধরে কথা বলছিল লারা, তাই পুরো ঘটনা তার কানে গিয়েছিল। কিন্তু যখন দেখলো লারা সায়নকে বুকের কাছে টেনে নিয়েছে, তখন আর নিজেকে আটকাতে পারেনি। সায়ন ভেতরে ভেতরে মহা খুশি, তার বউ তার জন্য জেলাস ফিল করছে। এটা তার কাছে এক ধরনের বিজয়। হাসি চেপে রেখে বলল, তরু, আরেকটা থাপ্পড় দিয়ে শোনা, ভুলে যাস না, ও কিন্তু আমাদের ডিভোর্স করাতে চেয়েছিল। তরুর ভ্রু কুঁচকে গেল, কিন্তু কিছু বলল না। লারা ভয়ে কাঁপা গলায় বলে উঠল, আই এম সরি তরু, এক্সট্রিমলি সরি। আমি আর কখনো শায়ানের সাথে দেখা করব না। তোমরা ভালো থেকো। কথা শেষ করে কোনো দেরি না করে দ্রুত চলে গেল লারা। পেছনে ফেলে রেখে গেল সায়নের হাসি আর তরু নিঃশ্বাসের গরম বাতাস। তরু এবার সায়নের দিকে তাকালো, চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু ভেতরে কোথাও যেন একটু নরম ভাবও আছে। সায়ন গলা খাকারি দিয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রাগ করেছিস? সায়নের গলায় ছিল খেলা ছলে ভরা কোমলতা। দূরে সরে দাঁড়াও, তারপর কথা বলো। ঠান্ডা স্বরে উত্তর দিল তরু, কিন্তু সায়ন ছাড়ল না। বউয়ের থেকে দূরে সরে দাঁড়ালে পাপ হয় রে, পাপ। তুই কি চাস আমি পাপীদের দলে নাম লেখাই? তরু চোখ ঘুরিয়ে সায়নের পেটে কনু দিয়ে হালকা একটা গুঁতো মারল। বাধ্য হয়ে সায়ন পেছনে সরল। তরু ফ্ল্যাটের ভেতর ঢুকে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। সায়ন দরজা লাগিয়ে নিয়ে নাটকীয় ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো।
আদেশ করুন মহারানী, আপনার জন্য কি সেবা করতে পারি? তরু আর চোখে একবার তাকালো, মুখে রাগের ভাব থাকলেও ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি লুকাতে পারল না। এদিকে এসে বসো, কথা বলতে এসেছি। সায়ন যেন সুযোগের অপেক্ষাতেই ছিল, চোখের পলকে তরুর পাশে গিয়ে বসে পড়ল। বল শোনা আমার, তোর কথা শোনার জন্যই তো এখনো বেঁচে আছে। চুপ করো, সবসময় ফাজলামো না, ফাজিল লোক কোথাকার। সায়ন নিজের ঠোঁটে আঙ্গুল চেপে নাটকীয় ভঙ্গিতে বলল। চুপ করলাম, বল এবার। তরু এক লম্বা নিঃশ্বাস ফেলল। সায়ন তার মুখের ভঙ্গি দেখে বুঝল এটা কোনো সাধারণ কথা নয়, হয়তো গুরুত্বপূর্ণ কিছু। আমার মনে হয় আমাদের এবার সবকিছু নতুন করে শুরু করা উচিত। জীবন বড্ড ছোট, এই ছোট জীবনের অনেকগুলো দিন আমরা আলাদা থেকেছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সায়ন নিথর হয়ে বসে রইল, চোখে অবিশ্বাস মিশ্রিত বিস্ময়। যেন এই শব্দগুলো শুনে মস্তিষ্ক ঠিকমতো প্রসেস করতে পারছে না। কয়েক মুহূর্ত তাই চুপচাপ তরুর দিকে তাকিয়ে রইল সে। তরু সায়নের অবস্থা বুঝতে পেরে আলতো করে হাতে চিমটি কাটলো একটা। আউচ! সত্যি সত্যি তুই এসব বললে? হ্যাঁ। সায়ন স্বস্তি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তরুর সামনে মেঝেতে বসল। তরু খানিকটা অবাক হলো। সায়ন ধীরে ধীরে তরুর হাঁটুতে মাথা রেখে তার একটি হাত বুকের সাথে চেপে ধরল। আমি কখনো ভাবিনি তুই আমাকে আরেকটা সুযোগ দিবি, কিন্তু উপরওয়ালা যখন দিয়েছে আমি এর পূর্ণ ব্যবহার করব। কথা দিচ্ছি, আজকের পর থেকে তোকে কোনো অভিযোগের সুযোগ দেব না। ধন্যবাদ তরু, আমাকে আবার আপন করে নেওয়ার জন্য। তরুর ঠোঁটে হালকা হাসি ফুটল, আঙ্গুলগুলো আলতো করে সায়নের চুলে বুলিয়ে দিল। আমি ভাবছিলাম আগামীকাল তোমার কাছে চলে আসব। সায়ন সঙ্গে সঙ্গে উঠে এসে পাশে বসলো। কালকে কেন, আজকে নয় কেন? আজকে? এখন তো রাত হয়ে গেছে। স্বামীর সাথে তো রাতেই বেশি থাকতে হয়, এটা জানিস না নাকি? তরু হেসে সায়নের কাঁধে মৃদু ঘুষি বসিয়ে দিল। সায়ন তৎক্ষণাৎ তরু চুল টেনে ধরল। এই চুল ছাড়ো বলছি, আমার শখের চুলে খবরদার হাত দেবে না। তুই আমার শখের জিম করা বডিতে মারধর করবি না, টাচ করবি শুধু ইয়ে করতে, মানে আদর ভালোবাসা করতে, মারতে না গরু। 100 বার মারবো, উল্টাপাল্টা কাজ করলেই ঘুষি খাবা, গরু বললেই মার খাবা। ঠিক আছে, তোর বর, তোর ঘর, তোর রাজত্ব, আমি তো অসহায় এক আল্লাহর বান্দা। সায়ন এবার কাঁধে হাত রেখে বুকে টেনে নিল তরুকে। তরুর আঙ্গুল আবারও সায়নের চুলে ছুঁয়ে গেল। হয়ে গেছে, এখন আসি আমি, আগামীকাল দেখা হবে। তরু উঠতে গেলে সায়ন হাত ধরে টেনে কোলে বসিয়ে দিল। কোথাও যাওয়ার দরকার নেই, আমি লোক পাঠিয়ে দিয়ে সব জিনিসপত্র আনিয়ে নেব। সবকিছু লোক দিয়ে আনা যায় না, যেতে হবে আমায়। তাহলে আগামীকাল একসাথে গিয়ে নিয়ে আসবো, অফিস বাদ। নতুন সংসারের জন্য শপিং করব, ঘর গুছাবো। শপিং কেন? তোর ফ্ল্যাটে কি কিছু কম আছে? সায়ন গভীরভাবে তরুর চোখের দিকে তাকালো। সব আছে, কিন্তু তোর পছন্দের মতো কিছু নেই। আমি চাই ঘরের পর্দা থেকে শুরু করে কিচেনের বাসন, সোফা সব তোর পছন্দের হোক। তরুর বুকের ভেতর যেন হালকা কাঁপুনি লাগলো। এত যত্ন, এত গুরুত্ব। ধীরে ধীরে সে সায়নকে জড়িয়ে ধরল। ঠিক আছে। গুড গার্ল, চল ডিনার করি। চলো। দুজনে বসার ঘর থেকে উঠে বেডরুমের দিকে গেল। তরু ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো। সায়ন সেই সময়ের মধ্যে কিচেনে খাবার গরম করতে শুরু করলো। ইফতেখার বাড়িতে আজ নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্নাবান্নার আয়োজন হয়েছে। নানা পদ সাজানো টেবিল দেখে মুগ্ধ হয়ে গেল রাসেল। শ্বশুরবাড়ির সবাই তাকে যে আদর আপ্যায়ন করছে তাতে ভেতরে ভেতরে এক ধরনের শান্তি বোধ করছে সে। আনহার প্রতিও তার ভালোবাসা, শ্রদ্ধা দিনে দিনে বেড়ে চলেছে। যেমন পরিবার তেমন মেয়েটিও ভীষণ ভালো মনের মানুষ। সংসারের সব দিকে যেন সুন্দরভাবে সামলাতে পারে আনহা। বিয়ের আগে পরিবার নির্ভর এই সম্পর্ক নিয়ে রাসেলের মনে অনেক ভয়ভীতি ছিল। সে ভাবতো হয়তো মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আনহাকে স্ত্রী হিসেবে পাওয়ার পর সেই ভয়গুলো ধীরে ধীরে কেটে গেছে। এখন সে মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে, এই সুখ যেন চিরকাল স্থায়ী হয়। বাবা, আর একটু তরকারি নাও। দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছে। কেবল আসমা ও রাহিলা বসেননি। দুজনেই ব্যস্ত পরিবেশনে। শাশুড়ি কথায় উত্তরে রাসেল বিনয়ের সঙ্গে বলল, না আম্মা, আর খাওয়া সম্ভব না, রাতে খাবো ইনশাল্লাহ। হারুন ইফতেখার মুচকি হেসে তাকালেন নতুন জামাইয়ের দিকে। যেন তার ভদ্রতা আর মিষ্টি ব্যবহার দেখে আরো খুশি হলেন। আসমাও হেসে বললেন, ঠিক আছে। এদিকে রাহেলা আনহার প্লেটে আরেক টুকরো গরুর মাংস তুলে দিলেন। হঠাৎ আনহা ব্যস্ত গলায় বলে উঠল, আমার আর লাগতো না ছোট আম্মা। রাহেলা স্নেহ ভরে জবাব দিলেন, আস্তে আস্তে খেয়ে নে।
রাসেল তখনই আনহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আনহা লজ্জায় নিচের দিকে তাকালো, কিছু বলল না, শুধু চুপচাপ খাবার খেতে লাগলো। ডিনার শেষে বেডরুমের দিকে এগুলো সায়ান। তরু আগেই রুমে চলে গিয়েছিল। ড্যানিয়েলের কলার সাথে ফোনে কথা বলতে বলতে তাই ঘরে চলে গিয়েছিল। সায়ান আর চোখে তরুর সাথে ড্যানিয়েলের ফোনে কথা বলা দেখে মনে মনে বেশ জেলাস হয়েছিল, কিন্তু মুখে কিছু বলেনি। যা করার কাজে করে দেখাবে সায়ান। শীঘ্রই তরুকে নিজের স্ত্রীর পরিচয়ে সকলের সাথে পরিচিত করিয়ে দিবে সে। ওকে স্যার, আমি আগামীকাল অফিসে যাব। ওকে ওকে স্যার, রাখছি। সায়ান বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে তরুকে দেখছে। তরু মাত্রই কল কাটলো। এতক্ষণ ড্যানিয়েলের সাথে কথা বলছিল। বিছানায় হেলান দিয়ে বসে আছে তরু। সায়ানকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো সে, কারণ সায়ানের মুখে একটা গোলাপ ফুল, ঠোঁটের কোণে হাসি। মুখে ফুল নিয়ে ঘুরছো কেন? সায়ান মুচকি হাসলো, কিছু না বলে ঘরে ঢুকলো। এক পা করে বিছানার দিকে এগোচ্ছে সে। তরু সায়ানের কর্মকাণ্ড দেখছে কেবল। সায়ান বিছানায় উঠে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে তরুর শরীরের ওপর ঝুঁকলো, তারপর ফুলটা তরুর ঠোঁটের ওপর রাখলো। তরু সায়ানের পাগলামি দেখে হাঁ হয়ে গেছে। ভদ্রলোক ভীষণ রোমান্টিক। এই ফুলের পাপড়ির মতোই তো ঠোঁটগুলি সুন্দর। তরু ফুলটা হাতে নিয়ে পাশের টেবিলের ওপর রাখলো। সায়ানকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে ফেলে বলল, স্বভাব চরিত্র ভালো করো, বুঝলে? তুই আমার জন্য একটু চরিত্রহীন হ আজ। সায়ান তরুর বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। সায়ানের মনে আজ অন্য কিছু চলছে। আগামীকাল তরুকে ড্যানিয়েলের সাথে দেখা করতে হবে, আর সায়ান চায় তরু এমনভাবে ড্যানিয়েলের সামনে যাক যাতে ব্যাটা ড্যানিয়েলের মন ভেঙে যায়। সরো তুমি, এই জন্যই রাতে ফিরতে দাওনি। তো বউ থাকে কিসের জন্য? রান্না বান্না কাজকর্ম তো তোকে দিয়ে করাবো না আমি। বউকে দিয়ে কাজ করানোর পুরুষ আমি নই। 3 বেলা রান্না বান্না আমিই করবো শোনা। তুই শুধু নিজের শখ আহ্লাদ পূর্ণ করবি, জব করবি আর আমাকে ভালোবাসবি। সায়ান তরুর বুকের মাঝখানে নাক ঘষে ঘষে দুষ্টুমি করছে। তরু সায়ানের পিঠে এর মধ্যেই ধুমধাম দুটো ঘুষি বসিয়ে দিয়েছে, তবে সায়ানের তাতে কোনো প্রক্ষেপ নেই। আহা গো সোনা আমার, এত ভালো মানুষ তুমি কবে থেকে হলে? আহা গো শোনা আমার, এত ভালো মানুষ হয়েছে তোকে দেখার পর থেকে। মোটেও না। চুপ কর, মুরুবী মানুষ আমি, যা বলেছে সহমত পোষণ কর, বেশি বুঝে। সায়ান তরুর গলায় ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ঘাড়ে পৌঁছে গেল। তরু বেশ কয়েকবার সায়ানকে কিল ঘুষি মারল, কিন্তু সায়ান যেন আজকে পণ করেছে। ঝড় বয়ে গেলেও তরুকে তা চায়। সায়ান ভাই, ঘুমাবো আমি। 2 ঘন্টা পর। এতক্ষণ? না না। তাহলে 3 ঘন্টা। তরু অসহায় দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো একবার। এক্ষেত্রে সায়ানের কাছে অসহায় তরু। এই জন্যই কি তোমার সাথে থাকবো বলেছিলাম? বরের সাথে কিসের জন্য থাকবি তাহলে? একটু ভালোবাসতেই তো চাচ্ছে। নারী নির্যাতন তো করছি না। চুপচাপ থাক, কাজের সময় বিরক্ত করা অপছন্দ আমার। তরু হতাশ হলো। সায়ান নিজের কাছে ভীষণ মনোযোগী আজ। তরু হাল ছেড়ে দিয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যে সায়ান তাকে নিজের বশে করে ফেলল। তবে বিপত্তি সৃষ্টি হলো সায়ানের অতিরিক্ত পাগলামিতে। তরুর আজও সেদিনের কথা মনে পড়লে গলা শুকিয়ে আসে। ভদ্রলোক এই সময় ভীষণ কঠিন হয়ে যায়। তরুর কোনো বাধা মানতে চায় না। সায়ান ভাই, চুপ। ওয়াশরুমে যাব। দরকার নেই। তরু চমকে বলে, কি বললি? আর একটা কথা বলে থাপ্পড় খেয়ে বেহুশ হয়ে থাকবে। তরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে সায়ানের দিকে তাকিয়ে রইল এবার। আসলে সায়ানের থেকে ছাড়া পেতে ওয়াশরুমের কথা বলেছিল তরু, কিন্তু সায়ান তো তাকে হাড়ে হাড়ে চিনে। তরু উপায়ন্তর না পেয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ পর সায়ান বলল, ওয়াশরুমের জন্য 5 মিনিট দেওয়া হলো তোকে। তুমি আরেকবার শুধু কাছে আসো, ঘুষি মরে একদম নাক ফাটিয়ে দেবো তোমার, অসভ্য লোক একটা। ঘুমোবো আমি। তরু নিজের গায়ে চাদর টেনে পাশ ফিরে শুতে চাইল, কিন্তু পারল না। সায়ান চাদরটা ফ্লোরে ছুঁড়ে ফেলে তরুর ওপর চড়া হলো আবার। আয় আরেকটু অসভ্যতা করি। সায়ান ভাই, না বলেছি। ধুর বালের বিয়ার বালের সংসার, আমার লাগবে না এইসব। সায়ান তরুর হাত দুটো মাথার উপরে তুলে শক্ত করে চেপে ধরে বলল, এরপর থেকে তোকে অ্যালকোহল খাইয়ে বেডে আনবো। সেদিন তো নিজে থেকে উন্মত হয়ে গিয়েছিলে, আজ দেখবো কত ঠং। তরু কিছু বলল না। সায়ান তাকে গভীরভাবে আলিঙ্গনে আবদ্ধ করে ফেলেছে। তরুর মুখ থেকে অস্পষ্ট গোঙানির শব্দে সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, তবে সেই হাসির কারণ ভিন্ন। সায়ান তরুর মুখ চেপে ধরে ওর গলায় কিছু লাভ বাইট তৈরি করলো। বেচারি তরু কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না, কেবল চুপচাপ সায়ানকে সহ্য করছে।
সকালে নিউ ইয়র্কের জানালার বাইরে হালকা বাতাস বইছে, রোদের আলো পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। তরু তখনও ঘুমিয়ে আছে, মুখে প্রশান্তির ছাপ। সায়নকে বিরক্ত করতে চাইল না, ধীরে ধীরে উঠে কিচেনের দিকে চলে গেল। ফ্রিজ খুলে প্রথমেই ডিম, দুধ, বাটার আর সবজি বের করলো। সায়ান গতকাল রাতেই ভেবে রেখেছিল আজ তরুর জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করবে। কিচেনের টেবিল গুছিয়ে রেখে সায়ান এক হাতে অ্যাপ্রন পরল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মুচকি হাসল। মনে মনে ভাবল, মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়েও বউয়ের জন্য পার্মানেন্টলি শেফ হয়ে যাচ্ছে আজ। প্রথমেই প্যানে বাটার লাগালো। সুগন্ধ ছড়িয়ে পড়তেই নিজের মনে হেসে উঠল সায়ান। সবজি কেটে অমলেট বানাতে শুরু করলো। ডিমের ফেনায় রঙিন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ মিশিয়ে ঢালতেই চমৎকার শাঁসা শব্দ উঠল। পাশাপাশি টোস্ট মেশিনে ব্রেড ঢুকিয়ে দিল। একটা ছোট সসপ্যানে দুধ গরম হচ্ছে, তাতেই কফি পাউডার মিশিয়ে বানাচ্ছে কফি। তরুর জন্য কফির মগটা সাজিয়ে রাখতে ভুল হলো না। অমলেট তৈরি হয়ে গেলে সুন্দর করে প্লেটে সাজালো। পাশে বেকন আর সসেজ রেখে দিল। সালাদের জন্য শসা, টমেটো পাতলা করে কেটে একটু লেবুর রস ছিটিয়ে দিল। সব শেষে একটা ছোট্ট ট্রেতে খাবারগুলো সাজিয়ে রাখলো। প্লেট, কফির মগ, জুসের গ্লাস, সাথে একটা ছোট্ট ফুলদানি যেখানে একটা গোলাপ গুজে দিল। ট্রেটা হাতে নিয়ে সায়ান একটু থামলো। তরুর ঘুমন্ত মুখের ছবি মনে পড়তেই নিঃশ্বাস ছাড়ল। তরু নিশ্চয়ই এসব দেখে খুশি হবে ভেবে সায়ানের ঠোঁটে হাসি ফুটল। চলে এবার শায়ানের থেকে বউয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে ট্রেটা নিয়ে বেডরুমের দিকে এগোলো সে। তরু সবে ঘুম ভেঙেছে, তবে এখনো বিছানায় শুয়ে আছে সে। নড়তে চড়তে গেলেই শরীরে অল্প বিস্তর ব্যথা হচ্ছে। সায়ানটা এত ডিমান্ডিং আগে বুঝতে পারেনি তরু। দীর্ঘশ্বাস ছাড়ল সে। এর মধ্যে সায়ান ঢুকলো রুমে। শুভ সকাল বধূ। তরু মাথা উঁচিয়ে সায়ানের দিকে তাকালো। মুহূর্তে চমকালো সে। সায়ান তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছে। মর্নিং শায়ান ভাই। ঘরে কি কাছে আছে? তোমার ফ্ল্যাট আমি কিভাবে বলবো বলো? তাও ঠিক, কাছে কিনে আনবো আজ। তরু শোয়া থেকে উঠে বসলো। কেন? ট্রেটা সায়ান পাশে টেবিলের উপর রেখে তরুর দিকে এগিয়ে বলল, শায়ান ভাই, এই দুটি শব্দ মাঝখান থেকে আলাদা করার জন্য কাছে আবশ্যক। তরু শব্দ করে হেসে উঠল। এবার সায়ান কিছু বলল না। তরু তাকে ব্রেকফাস্টের বিষয়ে কোনো প্রশংসা করেনি এখনো। ফ্রেশ হয়ে আসছি, বসো তুমি। আর হ্যাঁ, থ্যাংক ইউ এত প্রায়োরিটি দেওয়ার জন্য। তরু বিছানা ত্যাগ করার আগে সায়ান তাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে দিল। তরু চোখ বড় বড় হয়ে গেছে। সায়ান তার উপরে ঝুঁকে কপালের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, আজ থেকে আমার বান্ধবীদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তৈরি করব। ওরও থ্যাংক ইউ বলবে তাহলে। তরুর মন খারাপ লাগছে। সায়ান সবার জন্য কেন এসব করবে? তাদের জন্য কেন করবে তুমি? থ্যাংক ইউ পাওয়ার জন্য। তরু খিলখিল করে হেসে উঠল। এবার সায়ান কেন কথাটা বলেছে সেটা এখন পরিষ্কার। ও আচ্ছা, ঠিক আছে, দিও তবে। তরুর বাচ্চা তরু, আমি কি থ্যাংক ইউ পাওয়ার জন্য এসব করেছে? প্রায়োরিটির বদলে প্রায়োরিটি দিবি, না পারলে আদর করবি, ভালোবেসে বলবি। ব্যাধ হয়ে গেছিস খুব। তরু সায়ানের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, সারা রাত ভালোবেসেও মন ভরেনি তোমার? আরো চাই? তুমি এত এমন কেন? ভালো ছেলেরা এমন হয় না। তোর ভালো গোষ্ঠী ছেড়ে এসেছি বহুযোগ আগে। তুই শোন, এখানে কিস কর ঠোঁটে। তরু সায়ানকে সরিয়ে কোনো মতে উঠে বসলো। সায়ানও বসেছে। মার্কেটে যেতে লেট হচ্ছে তো শায়ান ভাই। সায়ান তরু চুলগুলো আলতোভাবে চেপে ধরে নাকে নাক ছুঁয়ে বলল, আগে কিস কর, তারপর সব। দেব না। দে বলছি, কিস দে, এক্ষুনি দিবি, তাহলে আমি কিস করবো তোকে। তাতে আমার বাল ছিঁড়ে গেল, সরো। সায়ান হতাশাজনক ভঙ্গিতে বিছানায় বসে রইল। তরু উঠে ওয়াশরুমের দিকে এগোলো। বউটা বড্ড আনরোম্যান্টিক ভেবে মনে বড় কষ্ট পেল সায়ান। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ পর দুজনে বের হলো। নিউ ইয়র্কের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটছে তারা। শহরের কোলাহলের মাঝেও দুজনের হাঁটাহাঁটি আলাদা এক আবহ তৈরি করছে। প্রথমেই গেল এক ফার্নিচারের শোরুমে। তরু সোফার কভার থেকে শুরু করে পর্দা সবই যত্ন করে দেখে নিচ্ছে। সায়ান এক পাশে দাঁড়িয়ে মজা করে বলল, তুই কি শুধু ঘরের জন্য কেনাকাটা করছিস, না পুরো নিউ ইয়র্কে রিডেকোরেট করবে? তরু ভ্রুকুচকে তাকালো। তুমি বসে বসে দেখো, বেছে নেওয়া আমার কাজ, তোমার কাজ বিল মেটানো। সায়ান হেসে উঠে বলল, এই লাইনটা মনে রাখবো। বউয়ের কাছে নিজের জায়গা একেবারে ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তরু আর চোখে একবার তাকালেও কিছু বলল না আর। তারপর গেল কিচেন স্টোরে।
তরু প্লেটে হাত বোলাচ্ছে, কাপগুলো তুলে আলোয় মিলিয়ে দেখছে। তরু আর চোখে একবার তাকালেও কিছু বলল না আর। তারপর গেল কিচেন স্টোরে। তরু প্লেটে হাত বোলাচ্ছে, কাপগুলো তুলে আলোয় মিলিয়ে দেখছে কোনটা ভালো হবে না হবে সে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শুনে কিচেনের জন্য যাবতীয় সবকিছু কিনলো দুজন। সারাদিন এভাবেই দুজন ঘুরে ঘুরে প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করলো। সন্ধ্যের আগ মুহূর্তে তারা সায়নের ফ্ল্যাটে ফিরে এলো। আগামীকাল তারা নতুন বাসায় উঠবে, সবকিছু নতুন করে শুরু করতে চায় সায়ান। তার নির্দেশে নতুন বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাজসজ্জার সব ব্যবস্থা গাডরা করে দিচ্ছে। উফ, আজকে একেবারে ক্লান্ত লাগছে। বাসায় ঢুকেই সোফায় বসে পড়ল তরু। সায়নের হাতে এখনো সবগুলো শপিং এর ব্যাগপত্র। তুই বসে রেস্ট কর, আমি তোর জন্য ঠান্ডা পানি আছে। সায়ন সবগুলো ব্যাগ সোফায় রেখে কিচেনের দিকে এগুলো। তরু অবাক নয়নে সায়নের দিকে তাকিয়ে রইল। কতটা কেয়ারিং মানুষটা। নে পানি খা ভালোভাবে। সায়ন এক গ্লাস ঠান্ডা পানি তরুর দিকে এগিয়ে ধরল। তরু পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে ফেলল। সায়ন আগের মতো গ্লাসটা হাতে নিয়ে কিচেনে গিয়ে রেখে আসলো। তুমি ফ্রেশ হয়ে এসো সায়ন ভাই, আমি কফি বানাচ্ছি। তরু বসা থেকে উঠে কিচেনের দিকে এগোতে চাইলে সায়ন বাধা দিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে আগে। কিন্তু যাবি নাকি একসাথে গোসল করতে চাচ্ছিস? আমিও যাবো সাথে। তরু ভ্রুকুচকে ফেলল। সায়ন ঠোঁট টিপে হাসছে। বজ্জাত লোক একটা, যাচ্ছি। তরু বেডরুমের দিকে এগোলো। সায়নও তরুর পিছু পিছু গিয়ে শপিং এর ব্যাগগুলো বিছানার একপাশে রেখে বেডরুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগোলো। তরু বেডরুমে ঢুকে ফ্রেশ হতে গেল। এদিকে সায়ন কিচেনে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও তার ভেতরে এক অদ্ভুত সতেজতা। কিচেনে নরম আলোয় সে দাঁড়িয়ে আছে। গায়ে কোনো শার্ট নেই, শুধু ডার্ক গ্রে ট্রাউজার। শার্টটা বেডরুমে খুলে রেখে এসছে। সায়নের ব্যায়াম করা শরীরটা যেন চকচক করছে। প্রশস্ত বুক, মজবুত কাঁধ আর পেশিবহুল বাহুতে রক্তজাল দৃশ্যমান। অল্প পরিশ্রমে শরীরের শির দ্বারা বেয়ে ঘাম ঝরে পড়ছে। কফি বানাতে ব্যস্ত সায়ন। প্রথমে কেটলিতে পানি চড়িয়ে দিল। গরম হতে শুরু করলে মাপ করে দুধ আর চিনি আলাদা করে দিল। কফি বিন মেশিনে ঢেলে দিল। গুঁড়ো হয়ে আসার সাথে সাথে সমগ্র কিচেনে ভেসে উঠল কফির ঘ্রাণ। ধোয়া উঠতে থাকা কফির কাপে দুধ মিশিয়ে নেড়ে চলেছে ধীরে ধীরে। তার প্রতিটি নাড়াচাড়া যেন মেপে করা, অথচ ভেতরে রয়েছে এক ধরনের স্বস্তি। কিচেন কাউন্টারে ভর দিয়ে দাঁড়াতেই তার বাইসেপস ফুলে উঠল। গভীর চোখ দুটো একবার জানালার বাইরে তাকালো, তারপর আবারও কাপেই মন দিল। ঠোঁটের কোণে হালকা হাসি, যেন মনে মনে তরুকে নিয়েই কিছু ভাবছে। তরু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। হালকা ভেজা চুল কাঁধে লুটিয়ে আছে। সে ভেবেছিল কিচেনে গিয়ে কফি আনবে, কিন্তু কিচেনের সামনে গিয়ে একটি দৃশ্য দেখে একেবারে থমকে দাঁড়িয়ে গেল। সামনে সায়ন, শার্টহীন, শুধু ডার্ক গ্রে ট্রাউজার পরে কিচেনে দাঁড়িয়ে। প্রশস্ত কাঁধ থেকে শুরু করে বুকের পেশি আর শিরা ওঠা বাহুগুলো আলো ঝলকে যেন আরো বেশি তীক্ষ্ণ হয়ে উঠেছে। কফির মগে দুধ ঢালতে ঢালতে হাতের পেশিগুলো এক একবার টান টান হয়ে উঠছে। সেই দৃশ্য দেখে তোর বুকের ভেতর ধক করে উঠল। আস্তে করে শ্বাস নে, নাহলে ধরা পড়ে যাবি তরু। মনে মনে নিজেকে সামলাতে লাগলো তরু, কিন্তু চোখ সরাতে পারল না। কফির ঘ্রাণের সাথে সায়নের উষ্ণ উপস্থিতি তাকে অবশ করে দিচ্ছে। সায়ন টের পেয়ে গেল তরুর উপস্থিতি। ঘাড় ঘুরিয়ে এক চোখে তরুর দিকে তাকালো, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। এইভাবে দাঁড়িয়ে থেকে কফি তো খেতে পারবি না, চলে আয় একসাথে খাই। তরু ভ্রুকুচকে বলার চেষ্টা করলো, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম কফি বানাবো আমি। সায়নের কফি বানানো শেষ। আজ আমার পালা, জানিস না? শপথ করেছি রাতে তোর কেয়ার করা ছাড়া আর কোনো কাজ করবো না। তরুর গাল হালকা লাল হয়ে উঠল। মনে ভালো লাগা রেশ বয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। ধীর পায়ে এগিয়ে গেল সায়নের দিকে। কফির মগ হাতে নিয়ে সায়ন তাকে এগিয়ে দিল। তরু হাত বাড়াতে সায়ন ইচ্ছে করেই তার আঙ্গুল ছুঁয়ে ধরল। তরু বলল, ছাড়ো, গরম লাগছে। সায়ন হেসে উত্তর দিল, গরম তো লাগবে, আমি আছি তো সামনে। তরু চোখ পাকালো, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন কফির ধোয়ার মতোই গলতে লাগলো। এসব সস্তা ফ্লার্ট করে লাভ নেই শায়ন ভাই, আমি পড়ছি না হিসবে। সায়ন ইফতেখার। সায়ন কফিতে চুমুক দিয়ে মুচকি হাসলো। সে দেখা যাবে। তরু কিছু বলল না। দুজনে কফি খেতে ব্যস্ত হয়ে উঠল। কফির স্বাদই এমন সবকিছু ভুলিয়ে দেয়। সন্ধেবেলা মল্লিক বাড়ির পেছনের গেটের মুখে দাঁড়িয়ে আছে মুয়াজ।
ছেলেটা বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিচ্ছে, সাথে পায়চারি করছে। 7:30 বাজে। মৈথি এখনো এলো না বাইরে। মৈথি মল্লিক বাড়ির ছোট মেয়ে, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়াশোনা করছে সে। এখনো ফোন ব্যবহার করার সৌভাগ্য হয়নি তার। মুয়াজের সাথে মৈথির সম্পর্কের বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। এর মধ্যে মৈথির সাথে মুয়াজের বিশেষ ফোনে কথা হয়নি কখনো। স্কুলে যাওয়ার সময় লুকিয়ে লুকিয়ে দেখা, আর সন্ধ্যের পর এভাবে বাইরে এসে দেখা করা, এভাবেই চলছে প্রেম। মৈথি তার মায়ের ফোন দিয়ে মাঝে মধ্যে লুকিয়ে মেসেঞ্জারে কথা বলে মুয়াজের সাথে। কথা শেষ হলে আবার কনভারসেশন ডিলিট করে রাখে। শুনছেন? আচমকা কোমল গলায় কারো ডাক শুনে পেছনে ফিরে তাকালো মুয়াজ। শ্যামবর্ণ কন্যাকে দেখে তার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। এতক্ষণে আসার সময় হলো তোমার? মৈথি আমতামতা করে বলল, জানে না বাড়ি থেকে বের হতে কত রিস্ক থাকে। মুয়াজ লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে ফেলে। সত্যিই তো, মেয়ে মানুষ এভাবে লুকিয়ে বাইরে আসাটা বড় রিস্কের বিষয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমন আছো? মৈথি মুচকি হেসে বলে, ভালো। আপনি ভালো আছেন? চলছে আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনার খবর কি? মৈথি চোখ মুখ কুঁচকে ফেললো এবার। পড়াশোনা নিয়ে তার কাছে বড় বড় ঝামেলার। এই ঝামেলা না যায় সহ্য করা, আর না যায় বাদ দেওয়া। চলছে। পড়া চোর মেয়ে, পড়াশোনার কথা বললেই মুখ গোমরা করে ফেলো কেন? পড়তে হবে, ভালো ক্যারিয়ার করতে হবে। অন্যদিকে মুখ ফিরিয়ে কণ্ঠ খাদি নামিয়ে বলল মৈথি, লেখাপড়া আমার ভালো লাগে না। আপনি পড়া না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন আমাকে। ঘর সংসার করব, ভালো বউ হব, আর কয়েকটা বাচ্চা কাচ্চা পয়দা করব। জীবন সুন্দর। আগে নিজে বড় হও, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ততদিনে আমিও একটা ব্যবসা করব ইনশাল্লাহ। আমি কি ছোট? মা বলেন আমার বয়সী মেয়েরা ঘর সংসার করে, অথচ আজ কিচ্ছু পারি না। মুয়াজ মৈথির হাত দুটো আলতো করে ধরে মৈথি লজ্জায় মাথা নিচু করে ফেললো। ওই যে তুমি কিছুই পারো না, এই জন্যই তুমি ছোট। মৈথি কেবল মাথা নাড়ল এবার। মুয়াজের স্পর্শ পেলে সে লজ্জাবতীর মতো নইয়ে যায়। আমার এখন যেতে হবে, ঘরে টের পেলে সব শেষ। আচমকা সতর্ক হয়ে উঠল মেয়েটা। মুয়াজও বুঝলো বিষয়টা। ঠিক আছে, এখন যাও, আগামীকাল ছুটির পর দেখা হবে। আপনি প্রতিদিন স্কুলের গেটের সামনে থাকবেন না, লোকজন সন্দেহ করবে। সে আমি বুঝে নেব। আচ্ছা। মুয়াজ মৈথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটা চোখ মুখ খিচিয়ে আছে লজ্জায়। এখন যাও। মৈথি মাথা নাড়ল কেবল। নিঃশব্দে বাড়ির দিকে পা বাড়ালো সে। মুয়াজ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেও বাড়ির পথে পা বাড়ালো। ড্যানিয়েলের কেবিনের কাছে দরজায় নক করলো তরু। ড্যানিয়েল মুখ তুলে তাকালো। মুহূর্তেই তার চোখে এক রাশ উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। তরু, ওয়াও, একেবারেই এক্সপেক্ট করিনি তোমাকে আজ। ভেবেছিলাম আসবে না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো সে। তরু মৃদু হেসে বলল, আপনি বললেন তাই এলাম। ড্যানিয়েল সোফার দিকে ইশারা করলো। প্লিজ বসো, আমি কফি আনাচ্ছি। দুজনে আরাম করে বসে গল্প শুরু করলো। পুরনো অফিসের স্মৃতি, প্রজেক্ট, একসাথে কাজ করার অভিজ্ঞতা, সবকিছু নিয়ে আলাপ চলছিল। ড্যানিয়েল গভীর মনোযোগ দিয়ে শুনছিল তরুর কথা। হঠাৎ তার চোখ আটকে গেল তরুর গলায়। ওখানে এক টুকরো লালচে দাগ। সন্দেহ নেই লাভ বাইট। মুহূর্তেই ড্যানিয়েলের ভেতরটা কেমন যেন থমকে গেল। তরু কার সাথে আছে? মুখে অবশ্য কিছুই প্রকাশ করলো না। হাতের কফির কাপটা হালকা কাঁপতে শুরু করেছিল। সেটা সামলে নিল দ্রুত। তুমি তুমি বেশ খুশি দেখাচ্ছ আজকাল। ড্যানিয়েল চেষ্টা করলো হালকা কণ্ঠে বলতে। তরু চোখ নামিয়ে হেসে বলল, অনেক কিছুই পাল্টেছে, জীবনটা অন্যরকম হয়ে গেছে। ড্যানিয়েলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এতদিন ভেবেছিল তরু এখনো সিঙ্গেল, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে তরু জীবনে কেউ একজন এসেছে, খুব কাছের, খুব আপন। কথোপকথন চলতে থাকলেও ড্যানিয়েলের মাথার ভেতর বারবার ঘুরছিল সেই দৃশ্যটা। তরুর গলা লালচে দাগ। ড্যানিয়েলের সাথে আড্ডা শেষ করে তরু ধীরে ধীরে বের হয়ে এলো। করিডর পেরিয়ে গাড়িতে উঠল। কিছুটা সময় পর সোজা চলে এলো নিজের অফিসে। অফিসে ঢুকতেই তরুর উপস্থিতি টের পেল অনেকেই। চেনা সহকর্মীরা হালকা হাসি মুখে কথা বলল, আবার কেউ কেউ চোখ সরু করে তাকালো। ফিসফিসানি শুরু হলো। দেখছিস ওর গলার দাগটা? স্পষ্টই তো লাভ বাইট। মানে কি, বিয়েও হলো নাকি? তরু এসব কথা আর কিছুই কানে তুলল না, কিন্তু অনুভব করলো চারপাশে চোখের দৃষ্টি তাকে ভেদ করে যাচ্ছে।
একটু অস্বস্তি হলেও নিজেকে সামলে নিল। সকালবেলা তরু খেয়ালই করেনি এসব। শায়নের ওপর ভীষণ রাগ হচ্ছে ওর। সবাই কি সব ভাবছে। ঠিক তখনই রিসেপশন থেকে একজন এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। তরু এক মুহূর্ত রেগে গেল আরো। স্যার মানে শায়ন। সে শান্ত ভঙ্গিতে কেবিনের দিকে এগোলো। ভেতরে ঢুকতেই শায়ন চেয়ারে হেলান দিয়ে বসা ছোটের কোণে সেই চেনা দুষ্টু হাসি।